আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ রবিউল ইসলাম গাজী, সহকারী শিক্ষক আমির রহমান গার্লস হাই স্কুল। সবাই জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। যদিও এই সময় করোনা পরিস্থিতিতে তোমাদের পড়াশোনার বিঘ্ন ঘটছে, যেহেতু আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলো বন্ধ, এই ক্ষতিগুলো একটু পুষিয়ে নেওয়ার জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি তোমরা বাসায় বসে বসে এই অনলাইন ক্লাসগুলো দেখে তোমাদের প্রবলেমগুলো সলভ করবে এবং যেই সমস্যাগুলো ফেস করবে সাবজেক্ট শিক্ষককে অবশ্যই ফোন করে তোমাদের সমস্যাগুলো সম্পর্কে অবগত করবে। তো আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের খুব একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, দশম অধ্যায় আর্থিক বিবরণী। খুব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কেন বললাম, কারণ এই অধ্যায়টা এত বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে বাধ্যতামূলক 2টা প্রশ্ন তোমাদের সবসময় উত্তর করতে হবে। তোমার নবম শ্রেণীতে, দশম শ্রেণীতে, এসএসসি পরীক্ষায়, এমনকি একাদশ দ্বাদশ শ্রেণীতে যাওয়ার পরেও এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন বাধ্যতামূলক তোমাদের উত্তর করতে হবে। এজন্য এই অধ্যায়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়টাকে আমরা খুব ভালোভাবে শিখব এবং এজন্য আমি চেষ্টা করব একবারে প্রথম থেকে তোমাদেরকে অবগত করার জন্য, এবং তোমরা যদি এভাবে প্রতিনিয়ত অধ্যয়ন করো অবশ্যই এই অধ্যায় সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবে। তো মূলত আমরা জানি আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীটা আসলে কি? যে বিবরণীর মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ের পর একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তার মানে আর্থিক বিবরণী প্রস্তুত করলে আমি নির্দিষ্ট সময় পর, হতে পারে 1 বছর পর, 2 মাস পর, মাসিক চিন্তা করতে পারি, আমরা 6 মাস পর পর চিন্তা করতে পারি, বা বাৎসরিক। মোট কথা একটা আর্থিক বছর পর আমরা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে একটা ধারণা পাবো, যে প্রতিষ্ঠানটা কি অবস্থায় আছে, তার সম্পদ কি পরিমাণ আছে, তার দায়টা কি পরিমাণ আছে, সে এই 1 বছর ব্যবসা করার ফলে সে কি পরিমাণ লাভ করতে পারলো বা তার ক্ষতি হলো কিনা। তার মানে মোট কথা হলো, যে বিবরণীর মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের পর আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাই, সেই বিবরণীকে বলবো আমরা আর্থিক অবস্থা বিবরণী। তাহলে এখানে আমরা জানতে পারলাম কি আর্থিক বিবরণীর মূল উদ্দেশ্য কি? আর্থিক অবস্থা জানা, লাভ ক্ষতি জানা, এগুলো মূল উদ্দেশ্য। আরেকটা জিনিস মনে রাখবা, আর্থিক বিবরণী এটা হিসাব চক্রের 8ম ধাপ। হিসাব চক্রের 8ম ধাপ। তোমরা আগে হিসাব চক্র সম্পর্কে ধারণা পেয়েছো। হিসাব চক্র একটা চক্র আছে, যে চক্র আকারে আসলে আমাদের প্রতিষ্ঠানের হিসাবগুলো হয়ে থাকে, যেমন লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তর, রেওয়া মিল, সমন্বয় দাখিলা, তারপরে আর্থিক বিবরণী। এই যে বিষয়গুলো, এটা হিসাব চক্র ছিল। এই হিসাব চক্রের 8ম ধাপ হলো আর্থিক বিবরণী। এবং আর্থিক বিবরণীর প্রস্তুতের মূল উদ্দেশ্যটা কি? আসলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া এবং প্রতিষ্ঠানের লাভ ক্ষতি সম্পর্কে মালিক পক্ষকে অবগত করা, যে এই প্রতিষ্ঠান থেকে আপনার এত টাকা লাভ হয়েছে, এবং মালিককে তার অধিকার সম্পর্কে ধারণা দেওয়া। এটা হলো আর্থিক বিবরণী প্রস্তুতের মূল উদ্দেশ্য। হিসাব চক্রের 8ম ধাপ হলো আর্থিক বিবরণী। এই বিষয়গুলো মনে রাখা দরকার, এই জন্য কারণ এমসিকিউতে এই বিষয়গুলো তোমাদের আসে। তারপরে আমরা দেখি আন্তর্জাতিক হিসাব মান বা IAS 1 অনুযায়ী আন্তর্জাতিক হিসাব মান আমি লিখতেছি, ধরো হিসাব মান অনুযায়ী, হিসাব মান 1 অনুযায়ী, হিসাব মান 1 অনুযায়ী আমরা 5টা পদ্ধতি অবলম্বন করে আর্থিক বিবরণী করতে পারি। 5 প্রকার আর্থিক বিবরণী করা যায়। তো আমরা দেখি 5 প্রকার কি কি। প্রথমটা হলো বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। 2 নম্বর হলো মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী। 3 নম্বর হলো আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। 4 নম্বর হলো নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী। আর হলো
গুরুত্বপূর্ণ তথ্য। হিসাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বা প্রয়োজনীয় নোট, তথ্য ও প্রয়োজনীয় নোট। প্রয়োজনীয় নোট। তাহলে আন্তর্জাতিক হিসাব মান বা আমরা লিখতে পারি IAS, এটা মনে রাখবা, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা হিসাব মান। হিসাব মান অনুযায়ী, আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী 5 প্রকার আর্থিক বিবরণী করা সম্ভব। 5 প্রকার আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। বিশদ আয় বিবরণী, মালিকানাত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় নোট। খুব ভালো করে মনে রাখবে, যেটা এমসিকিউতে আসে। এই যে 5 প্রকার আর্থিক বিবরণী, এর মধ্যে প্রথম তিনটা আমরা নবম দশম শ্রেণীতে করব। বাকি দুইটার কাজ নবম দশম শ্রেণীতে নাই, এই দুইটার কাজ আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাবো। তাহলে আমরা করব কি, বিশদ আয় বিবরণী, মালিকানাত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। এবার আমি একটু ধারণা দিই। বিশদ আয় বিবরণী বলতে হলো যেই বিবরণীতে আমরা প্রতিষ্ঠানের আয় ব্যয় গুলো অন্তর্ভুক্ত করব এবং আয় থেকে ব্যয় বাদ দিয়ে একটা মুনাফা নির্ধারণ করব বা নিট মুনাফা বা মোট মুনাফা প্রস্তুত করার জন্য আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করব। বিশদ আয় বিবরণী দুই ভাবে করা যায়, দুইটা ওয়েতে, দুই ধরনের। দেখো, যেই ধরনের প্রতিষ্ঠান সেবাধর্মী প্রতিষ্ঠান বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যেমন বলতে পারি আমি ল ফার্ম, ইঞ্জিনিয়ারিং ফার্ম, হাসপাতাল, এই ধরনের যারা সেবা প্রদান করে যে সকল প্রতিষ্ঠান, তাদের জন্য এক ধরনের, যেটা আমরা বলবো এক ধাপ বিশিষ্ট। আর ক্রয় বিক্রয় ধর্মী প্রতিষ্ঠান, যারা আসলে ক্রয় বিক্রয় সম্পর্কিত ওই ধরনের প্রতিষ্ঠান, যারা হলো বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী। তো এখানে কাজ হলো আমাকে আয় থেকে ব্যয় বাদ দিব, আমরা আয় থেকে ব্যয় বাদ দিব। আর এই বহু ধাপ বিশিষ্টে আরো কিছু বিষয় আছে, বিক্রয়, ক্রয়, মোট লাভ, নিট লাভ এবার আলাদা বের করতে হয়। এবং মালিকানাত্ব বিবরণী হলো প্রতিষ্ঠানের মালিকের সত্ত্বাধিকার বা মালিকের অধিকার সম্পর্কে তাকে ধারণা দেওয়া, যেটা আমরা লেনদেন অধ্যায়ে হিসাব সমীকরণ A = L+E করেছিলাম। ওই E এর একটা পুনরূপ ছিল C+R-E-D। এই কাজটি হলো মালিকানাত্ব বিবরণী। তারপরে আর্থিক অবস্থা বিবরণী হলো যেটা আমরা করেছিলাম A = L+E বা ওই, এইটাকে প্রমাণ করতে হবে। মোট সম্পদ = দায় এবং মালিকানাত্ব, আর এই মালিকানাত্বটা আমরা এইখান থেকে বের করে নিয়ে আসবো। তো এই হলো তিনটা ধাপ, বিশদ আয় বিবরণী, মালিকানাত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। যে 5 প্রকার আর্থিক বিবরণী প্রস্তুত করা সম্ভব, তার মধ্যে 3টা সম্পর্কে আমরা ধারণা পেলাম। যেহেতু আমাদের নবম দশম শ্রেণীতে এই 3টা নিয়ে আলোচনা করতে হবে, এর বেশি আমাদের আলোচনা নাই। নগদ প্রবাহ বিবরণী, গুরুত্বপূর্ণ তথ্য আর প্রয়োজনীয় নোট, এগুলো আমরা একাদশ শ্রেণীতে গিয়ে করব। এবার আমরা আসি, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ইতোমধ্যে তোমাদের জন্য একটা সাজেশন তৈরি করা হয়েছে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য। ওই সাজেশনটা তোমরা সবাই হাতে পেয়েছো এবং তোমরা তোমাদের সিলেবাস সম্পর্কে অবগত আছো। তোমরা জানো তোমাদের সিলেবাসে এবার 4র্থ অধ্যায়, যে অধ্যায়গুলো আছে আমি বলি, 4র্থ অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, 7ম অধ্যায়, 8ম অধ্যায় এবং 10ম অধ্যায়, এই 5টা অধ্যায় তোমাদের এবার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আছে। তো যেহেতু আমরা বিগত লেকচারে, তোমরা খেয়াল করে দেখবা, এর আগের একটি লেকচারে আমাদের হাবিবুর রহমান গাজী স্যার 4র্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছে এবং ওই অধ্যায়টাকে তোমরা, ওই ভিডিওটা ভালো করে, ওই ক্লাসটা ভালো করে দেখে তোমরা তোমাদের সাজেশন থেকে অঙ্কগুলো করার চেষ্টা করবে। আমি একটা অধ্যায়, 8ম অধ্যায় সম্পর্কে বিগত 2টা ক্লাসে আলোচনা করেছি।
তাহলে এই দুইটা অধ্যায় সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। এই দুইটা অধ্যায়ের যে অঙ্কগুলো তোমাদের সাজেশনে আছে, তোমরা ওই সাজেশনের আলোকে তোমরা অঙ্কগুলো বাসায় চেষ্টা করবে, আমাদের ভিডিও ক্লাসগুলোর হেল্প নেবে এবং ওখানে কিছু অঙ্ক করে দেওয়া আছে। তারপর যে কোনো সমস্যা হয় অবশ্যই তোমাদের সাজেশনে ছাত্রছাত্রী শিক্ষকের নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া আছে, বা আমাদের আরও যে স্যাররা আছে অ্যাকাউন্টিংয়ের জিএম স্যারের নাম্বার দেওয়া থাকলে তার সাথে যোগাযোগ করে তোমরা এই সমস্যাগুলোকে সলভ করতে পারো। তো এবার আজকে আমরা আলোচনা করব দশম অধ্যায়, এবং তোমরা জানো দশম অধ্যায়ে আমাদের পরীক্ষা আছে হলো মোট লাভ পর্যন্ত। মোট লাভ পর্যন্ত আমরা আলোচনা করব। তো যেহেতু মোট লাভ পর্যন্ত আলোচনা করব এবং সৃজনশীলে যেহেতু আমার সাজেশনে যে মোট লাভ পর্যন্তই অঙ্কগুলো দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের বহুধাপ বিশিষ্ট অঙ্কগুলো করতে হবে, বহুধাপ বিশিষ্ট অঙ্কগুলো করতে হবে। এবং মোট লাভ করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করতে হবে, এই প্রক্রিয়া সম্পর্কে আমরা আজকে খুব ভালো একটা ধারণা নিব। আশা করি এই ক্লাসটাকে খুব মনোযোগ দিলে তোমরা মোট লাভ সম্পর্কে খুব একটা ভালো ধারণা পাবে। হ্যাঁ, যেহেতু আমাদের দ্বিতীয় পরীক্ষায় মোট লাভ পর্যন্ত আছে, সেই ক্ষেত্রে আমরা বিশদ আয় বিবরণীর একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত কাজ করব। বিশদ আয় বিবরণী বা বহুধাপ বিশিষ্ট যেগুলা ক্রয় বিক্রয় ধর্মী প্রতিষ্ঠান আমি বলেছিলাম, ওই ধরনের ব্যবসার ক্ষেত্রে যে অঙ্কগুলো করতে হয় আমরা ওইগুলোই করব, যেটাকে বলে বহুধাপ বিশিষ্ট। এবং বহুধাপ বিশিষ্ট কারণ এখানে অনেকগুলো ধাপে ধাপে আমাদের করতে হয়। তো এর মধ্যে একটা ধাপ হলো মোট লাভ আর একটা ধাপ হলো নিট লাভ। মোট লাভ পর্যন্ত যেই কাজ আমরা ওই কাজগুলোই করব। তো মনে রাখবে একটা এমন একটা ঘর করতে হবে আমাদের, বিবরণ টাকা 3 টাকার ঘর করব, এবং এইখান থেকে আমরা যে বিষয়গুলো শিখবো মোট লাভ শিখব। আর এই মোট লাভ শিখতে গিয়ে আমাদের যেই ধাপগুলো অবলম্বন করতে হবে, প্রত্যেকটা ধাপই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা ধাপ থেকে আমাদের প্রশ্ন আসবে। যেমন নিট বিক্রয়, নিট ক্রয়, নিট প্রারম্ভিক মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, মোট লাভ। এই 5টা ধাপ থেকে আমাদের প্রশ্ন যেহেতু আসে, তাহলে আমরা 5টা ধাপকে ক্রমান্বয়ে করার চেষ্টা করব এবং খুব ভালোভাবে তোমরা খেয়াল করবে। নিট বিক্রয়, আগে আমরা নিট বিক্রয় করি। নিট বিক্রয় বলতে তোমরা তোমাদের ধারণা আছে, নিট বিক্রয় বলতে বিক্রয় থেকে আরও যে বিষয়গুলো থাকে, ফেরত, বাট্টা, এই সংক্রান্ত কাজগুলো করলে আমরা নিট বিক্রয় পাই। তো আমরা বোর্ডে দিয়ে খেয়াল করি, নিট বিক্রয় করবো প্রথমে আমরা। তো দেখো, প্রথমে আমরা লিখবো বিক্রয়, আমরা সময় দ্বিতীয় কলমে লিখব যোগ অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় বাদ বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত আরো একটা নাম আছে, তোমরা খেয়াল করবে, বিক্রয় ফেরত বা আন্তঃফেরত। তারপরে বিক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা বা কারবারি বাট্টা, কারবারি বাট্টা, বিক্রয় বাট্টা বা কারবারি বাট্টা। তারপর থাকতে পারে বাদ মুনাফাবিহীন বিক্রয়। আর থাকতে পারে যোগ বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। খেয়াল করো, নিট বিক্রয় করার সময় আমাদের এই কাজগুলো করতে হয়। বিক্রয় সাথে আমরা অলিখিত বিক্রয় যোগ করব, বিক্রয় ফেরত বা আন্তঃফেরত থাকলে এটাকে বাদ দিব, বিক্রয় বাট্টা বা কারো বাট্টা থাকলে এটাকে বাদ দিব, মুনাফা বিহীন বিক্রয় থাকলে বাদ দিব, এবং বিক্রয় মূল্যে যদি পণ্য উত্তোলন থাকে এটাকে যোগ করব।
এই যোগ করার এই কাজগুলো করার পরে যেটা হবে এইটাই আমার নিট বিক্রয়। তো খেয়াল করো এই কাজগুলো আমাদের সবসময় থাকবে তা না, এই কাজগুলো যদি থাকে তাহলে আমরা করব, আর না থাকলে করব না। যেই যেই বিষয়গুলো থাকবে এই বিষয়গুলো করব, থাকলে কি করতে হবে আমি এই বিষয়গুলো লিখে দিলাম, কোনটা যোগ করতে হবে কোনটা বিয়োগ করতে হবে। যে বিষয়গুলো থাকবে আমরা করব, যেটা থাকবে না ওই বিষয়গুলো আমরা করব না। এবং খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই অঙ্কটা কিভাবে থাকে আমি জিনিসটা একটু তোমাদের বলি। আমাদের একটা শুদ্ধ রেওয়া মিল থাকবে, তোমরা সাজেশনে অবশ্যই খেয়াল করবে। এই যে দশম অধ্যায়ের যে অঙ্কগুলো আছে দেখবা প্রত্যেকটার ভিতরে একটা শুদ্ধ রেওয়া মিল দেওয়া আছে এবং কিছু কিছু অন্যান্য তথ্যাবলী বা সমন্বয় বলা আছে। একটা শুদ্ধ রেওয়া মিল দেওয়া আছে এবং কিছু সমন্বয় দেওয়া থাকবে নিচে। সমন্বয় বলতে বোঝা আসলে যেই বিষয়গুলা কোনো কারণে ওই রেওয়া মিলে অন্তর্ভুক্ত করা হয়নি বা ভুল ক্রমে হোক বা যে কোনো কারণে হোক, যেই বিষয়গুলা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়নি ওইগুলাকে আমরা অন্তর্ভুক্ত করব। এগুলোকে বলে সমন্বয়, সহজভাবে বললাম আমি। আর এই সমন্বয়ের কাজগুলো আমরা কমপক্ষে 2-4 বার কাজ করব, জোর সংখ্যক বার, কখনো 2 বার কখনো 4 বার এই সমন্বয়গুলোর কাজ। তো দেখো বিক্রয় যোগ অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় বলতে বোঝায় কি, যেটা লেখা হয়নি, তার মানে অবশ্যই সমন্বয়। এটা খেয়াল করে রাখবা, এটা আমি ছোট করে লিখলাম সমন্বয়। এটা সমন্বয় থাকে সবসময়। বিক্রয় ফেরত বা আন্তঃফেরত এটা সমন্বয় থাকতে পারে, রেওয়া মিল থাকতে পারে। বিক্রয় বার্তা কারো বার্তা এটা কেউ কই থাকবে, অবশ্যই এটা রেওয়া মিলে থাকে। সমন্বয় থাকতে পারে, থাকে না বললেই চলে। মুনাফা বিক্রয় মানে মুনাফা বিক্রয় এটাও সমন্বয় থাকবে। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এটাও সমন্বয় থাকবে। তো এই কাজগুলো থাকলে আমরা কি যোগ করব আর যোগ বিয়োগের কাজগুলো করব। এটা থেকে বের হলো কি আমার নিট বিক্রয়। অনেক সময় কতে এই অঙ্কটা আসে, এতটুকু আসে, এটা হলো নিট বিক্রয়। আশা করি নিট বিক্রয় সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। এটা হলো নিট বিক্রয়। তাহলে দেখো আমরা কিন্তু নিট বিক্রয় করে একটা উত্তর পেয়েছিলাম, এটাকে এখানে লিখলাম। তারপর কি নিট বিক্রয়, নিট বিক্রয়। এই নিট বিক্রয় থেকে আমরা দেখো কি বাদ দিব, আমরা লিখব মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয় দেখো আমরা কি পাইলাম, এখন নিট বিক্রয় কাজটা কিভাবে করতে হয় আমরা জানলাম। এবার আমরা বিক্রিত পণ্যের ব্যয় জানবো এবং বিক্রিত পণ্যের ব্যয় জানতে গিয়ে আমরা আরো কিছু কাজ করতে পারবো। তো বিক্রিত পণ্যের ব্যয় করার জন্য সর্বপ্রথম আমাকে লিখতে হবে হলো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য আমরা এই কলমে লিখলাম। খেয়াল করো, প্রারম্ভিক মজুত পণ্যের ভিতরে যদি কোনো কিছু অন্তর্ভুক্ত থাকে, প্রারম্ভিক মজুত পণ্যের ভিতরে যদি বলা থাকে, সমন্বয়ে বলা থাকে প্রারম্ভিক মজুত পণ্যের ভিতরে এত টাকা মনির অন্তর্ভুক্ত আছে বা আরো কিছু অন্তর্ভুক্ত থাকে, তাহলে আমরা বাদ দিব। তাহলে এখানে আমরা লিখবো মাইনাস মনিহারি লিখতে পারি আমরা। মাইনাস মনি লিখলে যে টাকাটা এটা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে টাকাটা এখানে আসলো। এই যে টাকাটা আসলো এইটাই হলো আমার নিট প্রারম্ভিক মজুত পণ্য। নিট প্রারম্ভিক মজুত পণ্য, তাহলে আমরা কি পেলাম, নিট বিক্রয় পেলাম, নিট প্রারম্ভিক মজুত পণ্য পেলাম। এত ক্লিয়ার। এরপরে আসবে আমাদের ক্রয়ের কাজ। আমরা নিট প্রারম্ভিক মজুত পণ্য পেলাম, এবার দেখি আমরা ক্রয়। ক্রয়টা এখানে লিখলাম, এখান থেকে লিখব যোগ অলিখিত ক্রয়। অলিখিত ক্রয় আমরা যোগ করব, বাদ দিব ক্রয় ফেরত বা বই ফেরত। ক্রয় ফেরত বা বই ফেরত বাদ দিব। তারপরে বাদ দিব আমরা ক্রয় বার্তা। ক্রয় বার্তা বা কারবারি বার্তা মনে রাখবে, আমরা ক্রয় বার্তা বাদ দিলাম। তারপরে বাদ দিব মুনাফা বিহীন বিক্রয়।
আমরা মুনাফাবিহীন বিক্রয় বাদ দিব। আমরা দেখো কয়েকটার সাথে অনেক জায়গা যোগ করলাম, কয় পদ বই পদ বাদ দিব, কয় ঘটা থাকলে বাদ দিব, মুনাফাবিহীন বিক্রয় থাকলে বাদ দিব। তারপর আরেকটা কাজ আছে পণ্য উত্তোলন। যদি পণ্য উত্তোলন থাকে, পণ্য উত্তোলন থাকলে আমরা বাদ দিব, পণ্য উত্তোলন থাকলে আমরা বাদ দিব। তারপরে পণ্য বিতরণ, পণ্য বিতরণ থাকলেও আমরা বাদ দিব। এই বিষয়গুলো মনে রাখলেই আর লাগবে না, কারণ এই বিষয়গুলোই বেশি আসে। দেখো ক্রয়ের সাথে অলিখিত ক্রয়, এটা সবসময় সমন্বয় থাকবে, মনে রাখবে। ক্রয় পদ বিপরীত সমন্বয় প্লাস রেওয়া মিল, সমন্বয় প্লাস রেওয়া মিল দুই জায়গায় থাকতে পারে। ক্রয় বার্তা থাকবে আমার রেওয়া মিলে, মুনাফাবিহীন বিক্রয় থাকে আমার সমন্বয়ে, পণ্য উত্তোলন থাকে সমন্বয়ে, পণ্য বিতরণ থাকে সমন্বয়ে, বিনামূল্যে পণ্য বিতরণ সব বলা থাকে, বিনামূল্যে পণ্য বিতরণ, এই বিষয়গুলো থাকে। খেয়াল করো, আমরা দেখলাম এখানে কোনটা যোগ করতে হবে, কোনটা বিয়োগ করতে হবে। আবারও বলতেছি, যে বিষয়গুলো থাকবে আমি ওই কাজগুলোই করব, যেটা থাকবে না করব না। কি কি হতে পারে আমি এইগুলোকে লিখে দিলাম, এর মধ্যে সবই থাকবে এমন কোনো কথা না। অনেক সময় দুইটা পাবা, তিনটা পাবা, অনেক সময় একটা পাবা। মোট কথা আমার এই বিষয়গুলো থাকলে আমি এই কাজগুলো করব, যারা থাকবে না ওটা করব না। তাহলে এই কাজ করবো, যে টাকাটা বের হবে এইটাই হলো আমার কি নিট ক্রয়, নিট ক্রয়। তাহলে আমরা কি পেলাম? নিট ক্রয় পেলাম। খেয়াল করো, আমরা প্রথমে নিট বিক্রয় পেলাম, দেখেছো আমরা কিভাবে নিট বিক্রয় করেছি। তারপরে প্রারম্ভিক মজুতটা, নিট প্রারম্ভিক মজুতটা কিভাবে করতে হয় এটা দেখাই দিলাম আমি। এরপরে নিট ক্রয়টা কিভাবে করতে হয় এটাও দেখাই দিলাম। এই যে একটা ধাপ দেখাইতেছি, এই ধাপ পুরোটা মিলেই কিন্তু আমার মোট লাভটা হবে। এই জন্য এই প্রত্যেকটা ধাপ আমার জন্য গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা ধাপের সিকোয়েন্সলি করাটাও আমার জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু আমার বোর্ডের জায়গা কম, আমি একটু দেখো, তাহলে একটু সহজভাবে বলতেছি। তাহলে আমরা নিট বিক্রয়ের কাজ করলাম, নিট বিক্রয়ের কাজ করলাম। তারপরে আমরা মজুদ পণ্যের কাজটা এইভাবে হবে, কিন্তু কাজটা যদি বড় তোমার সিরিয়ালে করবা, আমি দেখাই দিয়েছি। আমরা মজুদ প্রারম্ভিক মজুদ পণ্য লিখলাম, প্রারম্ভিক মজুদ পণ্য এখানে কাজ করে আমরা মোটটা কিন্তু এখানে পেয়েছিলাম, এই মোটটা। তারপর নিট ক্রয়, নিট ক্রয়, নিট ক্রয় যেটা ছিল আমরা কাজ করে এখানে পেয়েছিলাম। এই তাহলে আমরা কি পেলাম? নিট বিক্রয়, এখানে প্রারম্ভিক মজুদ পণ্য, নিট ক্রয়। কাজটা কিভাবে করতে হয় আমি তোমাদের দেখিয়েছি। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য, তারপরে কি করলাম আমরা? নিট ক্রয় কাজ করলাম, প্রারম্ভিক মজুদ পণ্য, তারপরে নিট ক্রয়। এবার আমরা দেখি নিট ক্রয়ের পরে আমাদের আর কি কাজ থাকতে পারে। মনে রাখবে, প্রতিষ্ঠানের প্রত্যক্ষ খরচ, যেই খরচগুলা প্রতিষ্ঠান প্রাথমিক অবস্থায় করে বা পণ্য উৎপাদন সাথে সম্পর্কিত বা উৎপাদনশীল প্রতিষ্ঠানের সম্পর্কিত কারখানা রিলেটেড যে ব্যয়গুলা, সেই ব্যয়গুলাকে বলে প্রত্যক্ষ খরচ। ওই প্রত্যক্ষ খরচগুলো আমরা লিখবো। কি কি খরচগুলো আসতে পারে আমি দেখাচ্ছি। দেখো, আসতে পারে মজুরি, মজুরি, তারপর থাকতে পারে আমদানি শুল্ক, আমদানি শুল্ক, মজুরি, আমদানি শুল্ক থাকতে পারে। শুধু পরিবহন, শুধু পরিবহন থাকতে পারে, বা থাকতে পারে কি আমার আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন, মজুরি, আমদানি শুল্ক, পরিবহন থাকতে পারে। ডক চার্জ, ডক চার্জ, ডক চার্জ বা কি পণ্য খালাসের যে ডক চার্জ থাকতে পারে, পণ্য থাকতে পারে কি ডক চার্জ, ডক চার্জ বা বন্দর চার্জ থাকতে পারে। তার মানে পণ্য আনার সময় যে চার্জটা দেওয়া হয়, মজুরি, আমদানি শুল্ক, পরিবহন, ডক চার্জ থাকতে পারে কি জাহাজ ভাড়া, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, এই বিষয়গুলোই মূলত থাকে। তো এই বিষয়গুলো আমরা এখানে লিখব। এখানে একটা বিষয় সম্পর্কে আর একটু বলি।
মজুরি, আমদানি, পরিবহন বা আন্তঃপরিবহন, ডক চার্জ, বন্দর চার্জ, জাহাজ ভাড়া, ঠিক আছে, জ্বালানি থাকতে পারে। এই বিষয়গুলো থাকলে আমরা সরাসরি এই কলামে লিখব। যদি এমন হয় সমন্বয়ে এই কোনো খরচের অগ্রিম বা বকেয়ার কথা বলা আছে সমন্বয়ে, মনে রাখবে আমরা এই অঙ্কে সবসময় সব আয় বা ব্যয়ের ক্ষেত্রে যদি অগ্রিম বা বকেয়া থাকে আমরা কি কাজ করব, মনে রাখবা যে কোনো খরচ যদি অগ্রিম থাকে আমরা বাদ দিব, বকেয়া থাকলে যোগ করব। সাপোজ জাহাজ ভাড়া এখানে দেওয়া আছে ধরো 5,000 টাকা এবং সমন্বয়ে বলা আছে জাহাজ ভাড়া 2,000 টাকা বকেয়া রয়েছে, তাহলে আমরা কি করব, যোগ বকেয়া, বকেয়া 2,000 টাকা, তাহলে এখানে আমার কত 7,000 টাকা। আর যদি কিছু না থাকতো 5,000 টাকা আমি এখানে বসাই দিতাম। যদি এমন বলা থাকলো যে 2,000 টাকা অগ্রিম আছে, তাহলে আমরা কি করব, বা অগ্রিম 2,000 টাকা, এখানে আমরা কত 3,000 টাকা। ভালো করে খেয়াল করো, যদি সমন্বয়ে অগ্রিম বা বকেয়া সম্পর্কিত কিছু বলা থাকে এই খরচগুলো মজুরি, আমদানি শুল্ক, পরিবহন, ডক চার্জ, জাহাজ ভাড়া, এই বিষয়গুলোর কোনোটার অগ্রিম বকেয়া যে সমন্বয়ে বলা থাকে তাহলে আমরা অগ্রিমগুলোকে আমরা বাদ দিব আর বকেয়া থাকলে যোগ করব। তাহলে দেখো আমরা নিট বিক্রয় দেখলাম, প্রারম্ভিক মজুত পণ্য দেখলাম, নিট ক্রয় দেখলাম, তারপরে কি আমদানি শুল্ক, এই যে খরচগুলো প্রত্যক্ষ খরচগুলো যদি আমরা এখানে যোগ করব, এই সবগুলো খরচ যোগ করার পরে যে টাকাটা হবে এর সাথে আমরা বাদ দিব সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য, এর থেকে আমরা সমাপনী মজুত পণ্যটাকে বাদ দিব। বাদ দেওয়ার পরে যে টাকাটা হলো, দেখো প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় এবং সব খরচগুলো যোগ করার পর যেটা হলো এর সাথে আমরা সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পর যে টাকাটা হলো এইটাই হলো বিক্রিত পণ্যের ব্যয়। এই টাকাটা মনে রাখবা, আমি দেখাচ্ছি, এটা হলো কি বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ও পেলাম এখানে। দেখো নিট বিক্রয়, নিট ক্রয়, বিক্রিত ব্যয় পেলাম। তাহলে কি আমাদের কাজ ছিল কি নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কোনটা আমার, এইটা। তাহলে নিট বিক্রয় থেকে যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, এটা বের হলো, এইটাই আমার কি মোট মুনাফা বা মোট লাভ। তাহলে দেখো আমাদের প্রথমে কি কাজ করতে হবে, নিট বিক্রয় কাজ করতে হবে, আমি দেখিয়েছি নিট বিক্রয় কিভাবে করতে হবে। তারপরে কি করতে হবে, আমার নিট প্রারম্ভিক মজুত পণ্য যদি থাকে প্রারম্ভিক মজুত পণ্যের কাজটা করতে হবে। তারপরে করতে হবে কি আমার নিট ক্রয় করতে হবে, নিট ক্রয়ের কাজটা কিভাবে করতে হবে আমি দেখিয়েছি। করার পরে আমাকে আরো যদি কোনো খরচ থাকে খরচগুলো লিখতে হবে। যদি খরচ সাথে অগ্রিম বা বকেয়া থাকে আমরা বকেয়া থাকলে যোগ করব, অগ্রিম থাকলে বাদ দিব, বাদ দেওয়ার পরে এখানে লিখে সবগুলো যোগ করার পরে যেই টাকাটা হবে, সবগুলো যোগ করার পরে যেই টাকাটা হবে ওই টাকা থেকে আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিব। একটু খেয়াল করো, সমাপনী মজুত পণ্য অনেক সময় দুইটা দেওয়া থাকবে, তোমাদের সমন্বয় মনে থাকবে। সমাপনী মজুত পণ্য আমি এখানে লিখে দিই, এটা সবসময় সমন্বয় থাকবে সমাপনী মজুত পণ্য। এবং সমাপনী মজুত পণ্য বলতে কি বছর শেষে যে মজুত পণ্যটা আর ব্যবহার হয়নি বা মজুত আছে ওইটাকে সমাপনী মজুত পণ্য বলে। অনেক সময় অব্যবহৃত পণ্য বলি আমরা, অব্যবহৃত পণ্য যে পণ্যটা ব্যবহার করা নেই ওইটাই সমাপনী মজুত পণ্য। এই সমাপনী মজুত পণ্য অনেক সময় দুটো থাকবে, একটা ক্রয় মূল্য, একটা বাজার মূল্য থাকবে। মনে রাখবে ক্রয় মূল্য বাজার মূল্য বড় কথা না, বড় কথা হলো আমরা সবসময় যেই টাকাটা কম পরিমাণে কম ওই টাকাটা নিব। এর একটা কারণ হলো হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি। হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা সবসময় কি সমাপনী মজুত পণ্য যেটা কম ওই টাকাটাই দেখাবো। সমাপনী মজুত পণ্য যেই টাকা হচ্ছে কম আমরা দেখাবো। মনে রাখবে হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি, যে নীতিতে সম্ভাব্য আয়কে আমরা আয় ধরতে পারবো না, ব্যয়কে ব্যয় ধরতে হবে। তার মানে সবসময় কম দেখাবো, বেশি হলে ভালো, এই জন্য সমাপনী আমরা কম দেখাবো। তার মানে কি আমাদের সবগুলা ব্যয় যোগ করার পর সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পর যেটা হবে এটা আমার বিক্রিত পণ্যের ব্যয়, এবং নিট বিক্রয় থেকে বিক্রিত ব্যয় বাদ দিলে যেটা বের হবে এটা আমার কি মোট
লাভ। তাহলে আমরা সিকোয়েন্সটি দেখলাম একটার পর একটা, প্রত্যেকটা ধাপই ইম্পর্টেন্ট। অনেক সময় নিট বিক্রয় আসবে, কখনো নিট ক্রয় আসবে, কখনো বিক্রিত পণ্যের ব্যয় আসবে, কখনো নিট প্রারম্ভিক মজুত পণ্য আসবে, আবার কখনো কি মোট লাভ আসবে। এই সবগুলা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এইভাবে তোমরা এই ছকটাকে যখন খুব ভালোভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে পারবে, তোমাদের কাছে এই অঙ্কগুলা খুব সহজ মনে হবে। তো এই ছিল আজকে আমাদের প্রথম পর্ব। আজকে ছিল এটা আমাদের কি প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা আর্থিক বিবরণীর যে আংশিক যে বিষয়টা, বিষয় বিবরণী আংশিক বা মোট লাভ সংক্রান্ত বিষয়গুলো যেটা তোমাদের সিলেবাসে আছে, এটা সম্পর্কে ধারণা দিলাম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা খুব ভালো করে এটাকে খেয়াল করবে, তাহলে তোমাদের যে ভুল ত্রুটিগুলো বা যেই দুর্বলতাগুলো আছে এই অধ্যায়ের, তোমরা অবশ্যই এই অধ্যায়গুলো সম্পর্কে একটা ভালো ধারণা পাবে। আগামী পর্বে আমরা আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আগে পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।